Rusika Mandawa Uttar Prahote Jaha Metang Akara kami hora ko sa padawa kada nonde abo setar mo setera kana ado katik manar nonde na lakti do mid gomke insala nyepel lagi ado dito nuisala tehingge prothom upulum no nito ge ওই 5-10 মিনিট লাহাগে nyapam hoina ado nuin kuli kana স্যার আপনার নাম কি? আমার নাম সপ্তর্ষি সেনগুপ্ত। আচ্ছা, আপনি কি করেন? আমি স্যার এই মুহূর্তে পিএইচডি করছি, গবেষণা করছি সাঁওতালদের সমাজ এবং রাজনীতি নিয়ে, পুরোটাই ব্রিটিশ পিরিয়ডের উপরে, এবং সেটা করছি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটক থেকে, যেটা এখন কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, আপনি যে আমার সঙ্গে একটা মিট করলেন আজকে, কি কারণ সেটা? সেটা পুরোপুরি এই বিষয়টা জানা, সমাজ জীবনটার উপর বেশি ফোকাস করার জন্য। আপনি আমাকে জানলেন কি করে? জানলাম স্যার মেইনলি শান্তিনিকেতন থেকে আপনার নামটা প্রথম জানতে পারি, তার পরবর্তীকালে ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের কজন রিডার আছে এবং কজন কাজ করেন, তারাই বললেন যে ওরাও সাঁওতাল, ওরা বললেন যে স্যারের সাথে মিট করতে, ওখান থেকে একটু মানে অথেন্টিক আইডিয়া বা ডকুমেন্টেশন যদি পাওয়া যায় সেটা আমার পিএইচডিতে সুবিধা হবে। খুব ভালো লাগলো। তো এই যে দাদার সঙ্গে পরিচয় হয়ে গেল। আমার নাম বাবা মুর্মু, শুনেছেন অবশ্যই। আমার বাড়ি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা সিলদা মুলুক, আর গ্রামের নাম হচ্ছে পাগলিয়া। তো যাই হোক, আপনার সঙ্গে কিছু কথা তাহলে আলোচনা হবে, যেটা আপনি চাইছেন, যেটা যতটুকু আমার থেকে যেটুকুনি পাওয়া যায় সেটুকুনি অনেক। প্রথম কোশ্চেন হচ্ছে আপনাদের অরিজিন বা আপনাদের উৎপত্তি সম্পর্কে, সাঁওতাল জাতির উৎপত্তি সম্পর্কে আপনার কোনো ধারণা থাকলে সেটা বলুন। আইডেন্টি থেকে বা আমাদের যে সৃষ্টি রহস্য সেটা প্রথমে একটুখানি বলে দরকার। যে প্রথমে ছিল জলময়, মানে তার আগে আবার ঘটনা ছিল, কিন্তু তার যেটা থেকে আমি বলতে চাইছি সেটা প্রথমে ছিল পৃথিবীটা জলময়, সম্পূর্ণ জলমগ্ন। ওই জলের মধ্যে আমাদের যে সৃষ্টিকর্তা ঠাকুর, ওনার ইচ্ছানুযায়ী দুটি পাখি আবিষ্কৃত হয়েছিলেন, তাদের নাম হাঁস এবং হাঁসলি। ওই হাঁস এবং হাঁসলি পাখি ওই গভীর সমুদ্রের মধ্যে বসবাস করত, এবং ওই সমুদ্রে পদ্ম ফুল ছিল, যেটা আমরা বলি উপল পরাণী। ওই পদ্ম পাতায় ওরা ডিম পেড়েছিল, এবং ঠাকুরের বা সৃষ্টিকর্তার ইচ্ছানুযায়ী ওই হাঁস হাসিল ডিম থেকে দুটো মানব শিশু প্রথম জন্মগ্রহণ করেন। তো ওরা যখন একটু বাড়ছে তখন ওরা ডুবে যাচ্ছে, ওরা যাতে না ডুবে যায় এই মনোভাব নিয়ে ওই পাখি দুটি ওই ছোট্ট দুটি মানব শিশুকে পিঠে তুলে নিয়ে ওরা স্বর্গের দিকে রওনা হয়েছিল। সেই সময় পৃথিবীতে কোনো স্থান ছিল না, যেটা একটা স্থল ছিল সেটাকে বলা হচ্ছে লুগুবুরু। তো লুগুবুরুতে ওই পাখি দুটো নামতে পারত ওই মনুষ্য সন্তানকে নিয়ে, কিন্তু ওখানে ছিল অনেক দেব দেবীগণ, ঠাকুরের যে পূর্ব সৃষ্ট, যারাকে আমরা দেবতা বলি, সেই দেবতাগণ ওখানে ছিলেন বলে ওই পাখি দুটো ওখানে নামতে পারেনি। তখন ওরা কান্না করছে সড়কপুরীতে, ওদের কান্না শুনে ওই দেব দেবতাগণ ওই সমুদ্রের মধ্যে পৃথিবী নির্মাণের চেষ্টা করেছিলেন। এখানে অনেক প্রাণী সহযোগিতা করেছিল যারা জলে বসবাস করে, কুমির, বোয়াল মাছ, আমাদের ভাষায় যেটা বলি তায়ান রাজ, মাঙ্গার রাজ, বোয়ার রাজ, ইচে, কাঠকম, হর, ল্যান্ডেড, এগুলো। তো অনেক প্রচেষ্টার পরে কাছিম রাজ, যে কচ্ছপ, ওকে বাঁধা হয়েছিল, ওর পিঠে একটা নাগবিং বসানো হয়েছিল, তার পিঠে সোনার থালা। তারপর সেই যে কেঁচো রাজ, ও মাটি তুলেছিল, ওখানে পৃথিবী সৃষ্টি হয়েছিল। তো ওই পৃথিবী যখন সৃষ্টি হলো, ওখানে ওই মানব শিশুকে নামার ব্যবস্থা করা হলো, ওই দেবতারা করলেন। তো যে পৃথিবীটা সৃষ্টি হলো, যেহেতু কেঁচোর বিষ্ঠা থেকে হয়েছে, ওটা বেশি পরিমাণ কাদা ছিল এবং জলও ছিল,
তো ওই কারণে ওটা সমতল ছিল না। তো যে অংশে একটু উঁচু স্থান ছিল, ওই উঁচু স্থান থেকে বলা হয়েছিল হিহিড়ি। ওই হিহিড়ি নামক জায়গাতে ওই হাঁস এবং হাসিল ছেড়েকে ডাকা হলো এবং ওখানে পদার্পণ করলেন ওই হাঁস এবং হাসিল। তখন দেবতাগণ ওই মানব শিশু দুটোকে তুলে নিলেন কোলে এবং পাখি দুটোকে ছেড়ে দিলেন যে আপনারা চলে যান, আমাদের দায়িত্ব এখন ওই মানব শিশুকে রক্ষণাবেক্ষণ। এই হচ্ছে আমাদের আদিম যে পিতা মাতা পিলচু হারাম পিলচু বুড়ি। তো ওখানে ওরা বড় হয়েছেন। আমাদের যে মারাংবুরু, যা ওটাকে আমরা লিটে গোসাইও বলি, ওই লিটে গোসাইয়ের প্রচেষ্টায় ওই দুটি মানব শিশু বড় হয় এবং তাদের নাম রাখা হয় পিলচু হারাম পিলচু বুড়ি। তো ওই পিলচু হারাম পিলচু বুড়িকে বিয়ে দেওয়া হলো, সেটা অনেক কথা। তো বিয়ে দেওয়ার পর ওরা সংসার যাপন করলেন, তখন আমাদের মানবের সৃষ্টি হলো পূর্ব। তো যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, তখন ওরা ওখানেই বসবাস করছিল হিহিড়ি নামক জায়গাতে। কাছাকাছি দুটো জায়গা থাকতো, হিহিড়ি এবং পিপিড়ি। যেটা উচ্চ স্থান সেটাকে বলা হচ্ছে হিহিড়ি, এবং তার কাছাকাছি যে সমতল ছিল সেখানে বলা হচ্ছে পিপিড়ি। এটা হচ্ছে আমাদের আদিম মানুষের প্রথম বাসভূমি। তো এখন আমরা যেটা শুনতে পাচ্ছি জমসিম বিনতিতে বা বিভিন্ন গানের মাধ্যমে বা বিভিন্ন লোককথায়, তো আমাদেরকে শোনানো হয় যে ওকারবন জানাম লেনা ওকারবন বুসল লেনা, মানে আমরা কোথায় জন্মগ্রহণ করেছিলাম। তো উত্তরে বলা হচ্ছে হিহিড়ির বন জানাম লেনা পিপিড়ির বন বুসল লেনা। তার মানে আমরা হিহিড়িতে জন্মগ্রহণ করেছিলাম, পিপিড়িতে বসবাস করেছিলাম। ওই হিহিড়ি পিপিড়ি থেকে সাগাধোঁদ, সিহুরি কাশিটান্ডি, জানুমধোঁদ, কাহুকা, হোহলো, পোপোলো বিভিন্ন স্থানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে পুনরায় ওই হিহিড়িতে আবার ঘুরে আসা হয়েছিল। তারপর থেকে যখন আবার মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, তখন ওই খোঁজ খামানে সবাই একত্রিত হলো। খোঁজ খামান বলতে আমাদেরকে বোঝায়, খোঁজ খামানের এমনি আক্ষরিক অর্থ হচ্ছে যে কাকে খুঁজে পাওয়ার চেষ্টা। তারপরে হারাতাবুরু একটা জায়গা ছিল, ওখানে বেশিরভাগ মানুষ মানে বড় হয়েছিল। ওই জায়গাটাকে বলে হারাতাবুরু। ওই জন্য বলে হিহিড়ির বন জানামলে না, পিপিড়ির বন বুসলে না, খোঁজ খামানের বন খোঁজ তোলাসে না, হারাতাবুরুর বন হারালে না, সাসাং বেডার বন জাতি না, জাতি তাবন হো জাতি খেয়ে। তো সাসাং বেডা নামক জায়গাতে আমরা মানে সভ্য হয়েছিলাম, যেটা বলছে মানুষ্য সভ্য জাতি। তার আগে আমরা হয়তো এরকম ছিলাম না, ওই জন্যই বলা হচ্ছে যে সাসাং বেডা নামক জায়গাতে আমরা সভ্য হলাম। তখন আমাদের নামকরণ করা হলো খেরওয়াল জাতি। তাহলে প্রথম হিহিড়ি পিপিড়ি, তারপর খোঁজ খামান, তারপরে হারাতাবুরু, তারপরে সাসাং বেডা। তো সাসাং বেডাতে যখন আমাদের জাতির নামকরণ হলো খেরওয়াল জাতি, তখন যতই মানুষ বাড়ছে ততই খাবারের টানে ওই বন জঙ্গলের লতা পাতা, ফল মূল, গাছের ফল, তারপরে শিকার করে আমরা খাদ্য মানে খুঁজে করতাম। তো তারপর আবার যখন মানুষ বেড়ে উঠলো, তখন আস্তে আস্তে কৃষিকাজের সূচনা। তো ওখান থেকে আমরা আয়রে দিসম, কাঁডে দিসম, বাহা বাঁধেলা বিভিন্ন রকম জায়গা ঘুরে আমরা যখন এই ভারত ভূমিতে আসি, সেখানে একটা বড় পাহাড় পর্বত দিয়ে এই দেশটা ঘেরা ছিল। সেটা অনুমান করা হয় হয়তো হিমালয় পর্বত হতে পারে। তো যেহেতু ওই হিমালয় পর্বতের দ্বারা এই ভারত ভূমিটা মানে ঘেরা অবস্থায় ছিল, কোনো আসার জায়গা ছিল না, ওই জন্য হাপড়াম কোটা বলতো সিং দিসম। সিং মানে যেটা দরজা দিয়ে
মানে ঘিরে রাখা হয়েছে। তো ওরা এদিকে যখন আসতে চাইলো, ওই সিং দিসম আসবার জন্য যখন চেষ্টা করলো, তখন একটা রাস্তা খুঁজে পেল। সেই রাস্তাকে বলা হচ্ছে সিন্দুর বৈদুর। সিন্দুর দিয়ে আমরা ভারতভূমিতে প্রবেশ করলাম, এবং ভারতভূমিতে যে প্রথম যেখানে বসবাস শুরু করেছিলাম সেটা হচ্ছে সিকর দিসম। আমাদের সুরতি ওটা হচ্ছে সিকর দিসম। ওই জন্যে অনেককে আমরা লোকগীতিতে শুনি যে অকার মন জানাম না, অকার মন বুঝলে না, হিড়ির মন জানাম না, হিড়ির মন বুঝলে না। তো ওখান থেকে যখন এখানে আসলাম সিংহ দিসমতে, তখন আমরা বলি যে সিকর দিসম জানাম দিসম, বারহা দিসম হেলে কাপি, বাঘ মুন্ডি সার কাপি দ টুন্ডি হোক খুন্টি কান্ডি। মানে এই ভারতভূমিতে বা সিংহ দিসমে আমরা প্রথমে বসতি স্থাপন করেছিলাম সিকর দিসমে। তো এখন যারা আলোচনা পর্যালোচনা বা গবেষণা করছেন, ওনাদের মতে সিকর দিসম হচ্ছে ইউপিতে। এই ভারতভূমিতে খেরওয়ালদের, তখন পর্যন্ত আমরা খেরওয়াল ছিলাম। এখন যেটা আমরা খেরওয়ালদের বিভিন্ন ভাগ দেখছি, যে মাহালে, মুন্ডা, কুমালি, সাঁওতাল, ওরাং, লাড়কা, তখন পর্যন্ত এই সমস্ত ছিল না, তখন সবাই ছিল খেরওয়াল। তো ওই হচ্ছে হিহিড়ি পিপিড়ি থেকে আমাদের সিংহ দিসম বা ভারতবর্ষের সিকের দিসমে আগমনের মোটামুটি একটা, যেটা আমরা পাই আর কি লোকগীতির মাধ্যমে বা জমসিম বিদ্যুতে পাই, সেটা হচ্ছে অরিজিনাল। এটা স্যার, এই ইনফরমেশনটা, এই তথ্যটা স্যার ওরাল ফর্মে কোথায় আছে? এটা কি সাঁওতালি গানে আছে না? হ্যাঁ, কোথায় আছে? এটা যেখান থেকে আমরা পাই সেটা হচ্ছে আমাদের জমসিম বিনতি। জমসিম বিনতিটা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, এবং সেটা হচ্ছে এখন শ্রুতি, মানে ব্রিটিশদের আগমনের পূর্ব পর্যন্ত কোনো লিখিত ছিল না এই জমসিম বিনতি। এখানে আমাদের গুরু বাবারা আছেন, ওরা মুখে বলতেন, আবার গান গাইতেন, আর আমরা শুনতাম। এভাবে গুরুর পর গুরু, গুরুর পর গুরু তৈরি হয়ে আসছেন, এবং ওটা আমার শ্রুতিতেই ছিল, বেদের মতো। ওই যে ব্রিটিশ শাসনের পরবর্তী সময়ে হয়তো এগুলো কিছুটা লিখিত কোথাও না কোথাও লেখা হয়েছে, তার আগে বলো আমাদের শুধু শ্রুতিই ছিল। আমাদের ওই জমসিম বিনতি থেকে পাই, এবং বিভিন্ন রকম আমাদের প্রচলিত লোকগীতি আছে, সেটাতে ওই যে জায়গাগুলোর নাম বললাম ওগুলো পাওয়া যাবে। আর স্যার, মোটামুটি কত বছর আগে আপনাদের এই স্থানান্তরিকরণটা শুরু হয়েছে বলে আপনি জানেন? এই যে আপনার স্থানান্তরিকরণ করলেন, হিরিপিপলি থেকে কোচকামান হয়ে হারাতে হয়ে পরবর্তীকালে সাঁওতাল পরগনায় আপনাদের যে এন্ট্রি হলো ব্রিটিশ পিরিয়ডে, এইটা মোটামুটি কত বছর আগে থেকে আপনাদের স্টার্ট হয়েছে এই মাইগ্রেশনটা বা স্থানান্তরিকরণটা? যেটা সাঁওতাল পরগনার অবস্থান, সেটা 1832 বলে কিছু জানা যাচ্ছে, কিন্তু যেটা প্রথমে আবির্ভাব সেটা অনুমানের উপর নির্ভর। অনুমান বলতে মোটামুটি এই ভারতভূমিতে প্রবেশের ইতিহাস যেটা শুনি, ওটা জমসিম বিনতির সাক্ষ্য প্রমাণ নয়, ওটা শুনেছি প্রায় 65,000 বছর, 65,000 বছর বা কিছু কম, হয়তো হিহিড়ি পিপি থেকে ধরা হচ্ছে 65,000, যেটা ডিএনএ টেস্ট করে, কিন্তু ভারতভূমিতে হয়তো তার কিছু কম হবে। তো ওটা মানে প্রাগ ঐতিহাসিক, পুরোটাই এনশিয়েন্ট। আর স্যার, এর পেছনে এই আপনাদের স্থানান্তরিকরণের পেছনে মূল কারণগুলি কি কি? আপনার কি কি কারণে এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার মানে হলেন, মাইগ্রেট হলেন? প্রথমে যেটা হিহিড়ি পিপিড়ি থেকে আসা হচ্ছে, তখন মূলত ওই খাদ্যের টানে আসা হয়েছিল, যেটা অনুমান নির্ভর। কোন দিকে খাবার পাওয়া যায়, তখন তো পৃথিবী ছিল ফাঁকা, কোনো মানুষের ঘনবসতি নেই, যেদিকে খুশি সেদিকে হয়তো চলে যাচ্ছেন। তো সেটা হচ্ছে ওই খাদ্যের টানে হয়তো পরবর্তীকালে। কিন্তু যেটা শিকার দিসম, মানে ওই ভারতভূমিতে যে ইউপিতে যেটা শিকার দিসম বলে মনে করছি, ওখান থেকে আসার কারণটা হচ্ছে অন্য রকম। কীরকম? আমাদের খেরওয়াল জাতির মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আঘাত এসেছে, যেটা আমরা ইদানিং সর্বশেষ আঘাতটা ব্রিটিশদের থেকে পাইছিলাম। তার আগে দুটো সংঘর্ষ হয়েছিল
যেটা জাতি সংঘর্ষ, জাতি দাঙ্গা। এক হচ্ছে বাঙালিদের কাছ থেকে, দুই হচ্ছে মুসলিমদের কাছ থেকে। তো শিকার দিসম যেটা ইউপিতে প্রথম যেটা ওই জমসিম বিন্দিতে পাওয়া যাচ্ছে, ওই মুসলমানদের সঙ্গে সংঘর্ষ বেড়েছে কোনো না কোনো কারণে। সেটা হয়তো ধর্মীয় কারণ হতে পারে, কিংবা রাজনৈতিক কারণ হতে পারে, কিংবা জমি জায়গার কিছু হতে পারে। আমরা যেটা ওই জমসিম বিন্দিতে পাই, যেটার কিছু অংশ আমরা ভান্ডান বিন্দিতে ব্যবহার করি, সেখানে বলা হচ্ছে যে ধান সিং বলে এক মাঝি ছিলেন আমাদের, ওটা ওই শিকর দিসমের বাইগনকুন্দ গ্রামে। ওইখানে ওই মুসলমান ধর্মের সঙ্গে বিবাদ হয়েছিল, তো ওখানে যুদ্ধ হয়েছিল। তো যুদ্ধতে কে হারছে কে জিতছে ওটা বিভিন্ন রকম ফলাফল শোনা যায় বা বর্ণনা আছে, কিন্তু ওখান থেকে আসার মানে এদিকে আসার মূল কথাটা থানমাঝির মুখ থেকে যেটা বিনতিতে পাচ্ছি, যে আমরা যদি অন্য জাতিগোষ্ঠীর কাছাকাছি থাকি, তাহলে আমাদের এই জাতীয় যে নিয়মকানুন, যে রিলমালা জাতি, সম্পূর্ণভাবে যেটা আমাদের জন্য, সেটা আমরা রক্ষা করতে পারবো না। তাই যেহেতু জায়গা আছে ফাঁকা, আমরা ওই অন্য জাতির কাছাকাছি থাকবো না। কাজেই আমরা লড়াই না করে আমরা স্বেচ্ছায় এই জন্মভূমি ত্যাগ করে আমরা দক্ষিণ পূর্ব দিকে, মানে এই বাঘমুন্ডি, পুরুলিয়া, হাজারিবাগ, মুঙ্গের, আমরা এদিকে আমরা রওনা ছিলাম ওই শিকর দিসম থেকে। ওটা আমরা এখনো ব্যবহার করি ওই বিনতিটা, যেটা ভাড়া বিনতি বলা হয়, ওটা ওই শিকর দিসমের বাইগনকুন্দ গ্রাম থেকে। বাইগনকুন্দ। আর এই আপনাদের যে এই স্থানান্তরিকরণটা হয়েছিল এই সময় শিকার দিসম থেকে, এই সম্পর্কে কোথা থেকে মানে আইডিয়াটা পাওয়া যাচ্ছে? ওটা বললাম যে জমসিম বিনতির একটা পাঠ, ভান্ডান বিনতি। ভান্ডান বিনতি আমরা মৃত্যুকালে করি। একটা মানুষ মারা গেলে তার যে শেষ সৎ কাজটা করা হয়, মানে কার্য যেটা ওনাকে মানে শান্তি করা হয়, ওনার আত্মার শান্তি জন্য ভান্ডান কাজ হয়। ওই ভান্ডান কাজের সময় একটা বিনতি করা হয়, ভান্ডান বিনতি। ওই বিনতিতে এটা পাওয়া যাচ্ছে, ভান্ডান বিনতি। আর স্যার ব্রিটিশ পিরিয়ডে সাঁওতালদের সমাজ জীবন সম্পর্কে ব্রিটিশ পিরিয়ডে সাঁওতালদের সমাজ জীবন ছিল স্বাধীন। কারণ যে জঙ্গল হইতে সাঁওতালরা বসবাস করত, ওখানে কোনোদিন ওরা অন্য জাতের মানুষের কাছে দেখা দেখি হয়নি। ওরা সুখে শান্তিতে জঙ্গলের মধ্যে পাহাড় পর্বত কেটে জমি তৈরি করে চাষাবাদ করে ছিল। তো যখন ব্রিটিশরা এদিকে আসলো, তখন ওই এখানে যে রাজাগুলো ছিলেন এই দেশের, ওরাও কিন্তু সাঁওতালদের কাছ থেকে কোনো কর বা ট্যাক্স নিত না। কিন্তু যখনই আমাদের মানে এই দেশের কি বলবো রাজা যুদ্ধে হেরে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শক্তি মানে ক্ষমতা দিয়ে দিল পলাশী যুদ্ধের পরে, তখন থেকে ওরা আমাদের কাছ থেকে খাদ্য নিতে শুরু করে, এবং আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, মানে সব কিছুকে ওরা মানে টালমাটাল করে দিয়েছিল। স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে আপনাদের সমাজ জীবনে এফেক্ট পড়েছে? পড়লে কীভাবে পড়েছে? হ্যাঁ, সমাজ জীবনে প্রচুর এফেক্ট পড়েছে। ওরা প্রথমে সাঁওতালদের উপর যেটা মানে বলেছিল যে আমাদের জাতিতে আসতে হবে। আমরা যে পূজা পার্বণ করি, মারাংবুরুকে সাদা মুরগির বাচ্চা দেওয়া হয়, সাদা বাচ্চা, আর জাহের আয়ুকে হেড়া কালার দেওয়া হয়, আর মনেক তুরিকে লাল মুরগা বাচ্চা দেওয়া হয়। ওরা বলেছিল যে ওগুলা পালন করা চলবে না, কারণ এখানে আমাদের নীতি মানতে হবে, কুসংস্কার। তো তখন ওইটার কারণে সাঁওতালদের সমাজ জীবনে প্রচুর এফেক্ট পড়েছিল, কারণ সাঁওতালরা সেটা মানতে রাজি ছিলেন না। রাজি না থাকাতে প্রচুর অশান্তি বেঁধেছে, অশান্তি লেগেছে,
থেকেই সমাজের যে সুখ শান্তি সেটা বিঘ্নিত হবে, পরিকাঠামোটা ভেঙে এটা যায়। ভেঙে যাবে। আর এটা আর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের আসার ফলে আপনাদের অর্থনৈতিক জীবনে প্রভাব ফেলেছিল? অর্থনৈতিক বলতে ওই যে প্রথমে ট্যাক্স, যেখানে প্রথমে বসবাস করেছিল সেখান থেকে আবার অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল, যেটা আমরা বলি রাজমহল এলাকা। রাজমহল এলাকাতে কোনো মানুষের বসবাস ছিল না। তো ব্রিটিশ কোম্পানি দেখলেন এখানে প্রচুর ধন সম্পত্তি রয়েছে, কিন্তু ওখানে তো মানুষকে যেতে হবে, বসতি স্থাপন করতে হবে, তবে তো সোনা রূপো বা অর্থ পাওয়া যাবে। তো এমন ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেখানে মানুষের সাহস ছিল না যে ওখানে গিয়ে বসতি স্থাপন করবে রাজমহল এলাকায়। তো সেই রাজমহল পাহাড়ের এলাকায় আমাদের খেরওয়াল থেকে, ওই যে বললাম যেটা উত্তরপ্রদেশ মানে শিক্ষাদেশন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, মানে পালাতে শুরু করলাম, তখন খেরওয়াল থেকে আবার বিভিন্ন উপজাতির সৃষ্টি হলো। মানে কে হলো লাড়কা, কে হলো মুন্ডা, কে হলো বীরহর, কে হলো টোটো, কে হলো মুন্ডা, এসব। তো এখানে আমরা তখন সাঁওতাল হয়ে গেছি ব্রিটিশ পিরিয়ডে। তখন আমরা সাঁওতাল হয়ে গেছি। সেই সময় সাঁওতালদের যে সাহসিকতা, যে পরিশ্রমের শক্তি, ওটা চিনতে পেরে ওরা সাঁওতালরাকে ওখানে নিয়ে গেছিলো যে ওখানে তোমরা বসবাস করো, তোমাদেরকে কেউ মানে কিছু করবে না। জঙ্গল পরিষ্কার করে তোমরা বসতি স্থাপন করো, ওটা তোমাদের জমি হবে, বা তোমাদের কাছ থেকে কেউ খাজনা নেবে না, এবং তোমাদের সমাজের উপর কেউ প্রভাব বিস্তার করবে না। তো ওই আশায় সাঁওতালরা ওই 1830-32 নাগাদ জঙ্গলমহল রাজমহল এলাকায় গেছিল, ওখানে জঙ্গল কেটে বসতি স্থাপন করেছিল, কিন্তু সেই কথা রাখতে পারল না ব্রিটিশ সরকার। হ্যাঁ, ওটাকে বলা আছে দামিনীকোট। ওই যেটা রাজমহল এলাকা কেটে বসতি স্থাপন করা হলো, ওটা ইংরেজিতে ওরা বলছে হিল ট্রাক, আমরা সাঁওতাল ভাষায় গুরু অঞ্চার বা বীর দিসম, আর মুসলমানদের কথা ওটা হয়েছিল দামিনীকোট। স্যার, খ্রিস্টান মিশনারিরা আপনাদের এলাকায় যে এলো সাঁওতাল পরগনাতে, আসার ফলে আপনাদের কোনো প্রভাব পড়েছে? হ্যাঁ, অবশ্যই পড়েছে। ওদেরও প্রথম বক্তব্য ছিল যে খ্রিস্টান ধর্মাবলম্বী হতে হবে। আমাদের যে চিরাচরিত খেরওয়াল প্রথা, সেটাকে ভেঙে দিয়ে ওদের রীতিনীতি মানতে হবে। তো বাইবেল পড়তে হবে, যিশু মানে খ্রিস্ট ধর্ম মানতে হবে, খ্রিস্ট ধর্ম মানতে হবে। তো ওটা মানতে পারেনি। কিন্তু যারা অসুবিধা খুব পড়েছিল, যারা খুব দরিদ্র, যে বললাম যে ট্যাক্সের ব্যাপার, ট্যাক্স দিতে দিতে যারা সর্বশান্ত হয়ে গেছিল, তখন ওরা বাধ্য হয়ে কেউ কেউ মোটামুটি খুবই কম, যেটা অনুমান হয়তো 25% খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো। 25% খ্রিস্ট ধর্ম পার্সেন্টেজটা আপনি বলছেন 25%? ওটা আনুমানিক আন্দাজটা। খ্রিস্ট ধর্ম পেছনে গ্রহণ করার পেছনে কি মূল কারণগুলি কি হতে পারে? মূল কারণটা যে ভয়, একমাত্র ভয় আর দরিদ্রতা। তো যখন ট্যাক্স আদায় করলো, তখন তো নগদ টাকা দিতে হতো। তো নগদ টাকা দেওয়ার জন্য যেটা আমরা শস্য ফলাতাম, ওই শস্য বিক্রি করে খাজনা দিতে হতো। তো এত খাজনা পরিমাণ বৃদ্ধি হলো যে চাষের সমস্ত শস্য বিক্রি করেও আর খাজনা মেটানো হচ্ছে না। তখন বাধ্য হয়ে মহাজন কাছ থেকে লোন নিয়েছিল। আবার একবার যদি কেউ লোন নেয়, সে আর সারা জীবন তার শোধ হতে পারবে না। এই কারণে যখন খুব অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়লো, তখন বাধ্য হয়ে অনেকেই বলতে যে আনুমানিক 25% সাঁওতাল ব্যক্তি খ্রিস্ট ধর্মাবলম্বী বাধ্য হয়ে। আর সাঁওতালরা আপনাদের এরিয়ায় কি টাইপের অ্যাক্টিভিটি, মানে কি টাইপের কি কাজ করেছে সাঁওতাল পরগনা দেশে? ওরা যেটা কথা বলি, হ্যাঁ, যেটা ভালো কাজ করেছে, সেটা প্রথমে সাঁওতাল দিককে হাতা প্রদান করেছিল। ওটা লোক দেখানোর জন্য হয়তো মাঝি পারগানাকে মান্যতা দিয়েছিল, এবং ওটা যেটা ভালো কাজ করেছে, সেটা সাঁওতালদের মধ্যে লেখাপড়ার প্রচলন করার চেষ্টা করেছিল। এই লেখাপড়া তোমরা শিখো, স্কুল চলো, এটা করেছিল।
আর আমাদের যে এই যে লোককথা, আমাদের যে আচার আচরণ, সংস্কৃতি, নাচ গান, এই সমস্ত ওরা লিখেছিল। ওগুলা প্রথম ওই সাহেবরাই প্রথম আমাদের কোনো গ্রন্থতে বা কোনো জায়গায় লিখিত আছে, ওখানে সাহেবদের পিরিয়ডে। ওটা কি সাঁওতালি ভাষা থেকে ইংলিশে? ওটা সাঁওতালি ভাষাতেই। আচ্ছা, হরকরের মারে আব্রাহাম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরকরের মারে আব্রাহাম কথা। ওটা তো স্ক্রিপ্ট শট লিখেছিল কলিয়ান গুরুর সাথে। কলিয়ান গুরুর সঙ্গে, তারপরে যে বেশি আমরা নাম পিও বোর্ডিং, পিও বোর্ডিং, হ্যাঁ, পিও বোর্ডিং সবথেকে বেশি লিখেছেন। তো সাঁওতালি গ্রামারটাও লিখেছেন। গ্রামার লিখেছেন, ওই কি বলে শুদ্ধ কি বলে মেডিসিন, হ্যাঁ মেডিসিনের লিখেছেন, উনি সব কিছুই লিখেছেন। বোর্ডিং, পিও বোর্ডিং, হ্যাঁ পিও বোর্ডিং, হ্যাঁ। পিও বোর্ডিং। আর তাহলে সমাজ জীবনে ওদের অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলো হেল্প করেছে কি বলছেন? হ্যাঁ, কিছুটা হেল্প করেছিল, যে মাঝি পারগানাকে মান্যতা দিতে হবে এবং ওই সিস্টেমে থেকেই আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। ওইটা ওদের ভুল ছিল, মানে ওদের নীতি মানতে হবে, এটা ছিল আমাদের সমাজে। আর এদের পেছনে কি ব্রিটিশদের সাপোর্ট ছিল? ওরাই তো খ্রিস্টান, ওই বৃষ্টিরা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, মানে মেন ছিল ওরা এটা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, ফিল্ডে নেমে কেউ রাজনৈতিকভাবে দেশ শাসন করছে, আবার ওদেরই কেউ ধর্ম প্রচার করছে আমাদের সামনে, যে এই সরল মানুষগুলোকে মেনে আমাদের দিকে চলে এসো, তাহলে আমাদের মতো সুখী স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। মানে মেডিসিন দেবো, স্কুল দেবো, আমাদের ওরা বিভিন্ন রকম মানে ভোলাবার চেষ্টা করে। প্রলোভন কিরকম শ্রুতি আছে, ওরা একটা মিটিং লিখেছে যে আপনাদের মারাঙ্গুরু কত শক্তিশালী আর আমাদের যিশু কত শক্তিশালী পরীক্ষা হবে। তো ওরা মারাঙ্গুরুকে তৈরি করেছে মাটির, আর যিশু খ্রিস্টকে তৈরি করেছে রূপোর। তো উপর থেকে ছেড়ে দেওয়া হলো মাটিতে, মারাঙ্গুরু মাটির ছিল, ভেঙে গেল। সবাই বুঝলো না আমাদের মারাঙ্গুরু শক্তিশালী নয়। তখন ওইভাবে ওরা চলে গেল খ্রিস্টানদের দলে, মানে ওরাকে মানে ভুল বুঝিয়ে ওদেরকে বিশ্বাসটাকে ভেঙে দিল। আর এবার একটু রাজনীতিতে আসে। রাজনীতিতে বলতে রাজনৈতিক কন্ডিশন সাঁওতালদের কেমন ছিল ব্রিটিশ বিরোধী? আমি চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলি, বা কর্নওয়ালিসের সময় যেটা হয়েছিল। রাজনীতি সচেতন বলতে সম্ভবত সেরকম ছিল না, কিন্তু ওরা ছিল স্বাধীন। তো রাজনীতি বলতে যখনই ওদের সমাজ জীবনে বা ধর্মীয় আচার অনুষ্ঠানে হস্তক্ষেপ করা হলো, তখনই ওরা চিন্তা করেছিল যে আমরা আলাদা থাকবো, আলাদা রাজ্য চাই, আমরা আলাদা দেশে থাকবো। এটা হচ্ছে প্রথম রাজনৈতিক চিন্তাধারা। সাঁওতাল রাজ হবে, আমরা কারোর অধীনে থাকবো না, আমরা নিজস্ব জন্মভূমিতে নিজস্ব মানে সার্বভৌম ক্ষমতা নিয়ে স্বাধীন থাকবো। তখন যখনই ওদের ধর্ম আচরণ করতে পারছে না বা সমাজের ফাটল ধরানো হচ্ছে, তখন ওই চিন্তাটা এসেছিল যে আমাদেরকে স্বাধীন রাজ তৈরি করতে হবে। তার আগে কোনো সেরকম হয়তো চিন্তা ভাবনা ছিল না, ওটাই ছিল না যেটা পাওয়া যাচ্ছে। আর এই ওরা যে সমস্ত আইন পাশ করেছিল ব্রিটিশরা, সেগুলো কি আপনাদের সমাজ জীবনের বা রাজনৈতিক জীবন বা অর্থনৈতিক জীবনে এফেক্ট করেছিল, প্রভাব ফেলেছিল কি? যে সমস্ত অ্যাক্ট পাস করেছিল ওরা পরে পাস করেছে, যেগুলো সিএনডি অ্যাক্ট বা ওগুলা যুদ্ধের পরে, ফরেস্ট অ্যাক্ট, হ্যাঁ ওগুলা যুদ্ধের পরে, যখন যুদ্ধে কার্যত আমরা হেরে গেছি। তো হেরে গেলেও ওরা চিন্তা করেছিল যে দেশের জন্য এবং জাতির জন্য, ধর্মের জন্য প্রাণ দিতে প্রস্তুত, তখন এদিককে সম্মান দেওয়া উচিত। ওই কারণেই তখন ওই বনভূমির আইন বা যেটা সাঁওতাল পরগনা যে মানে একটা জায়গা আলাদা করা হলো, ওখানে সাঁওতালরা থাকতে পারে নিশ্চিন্ত আর কি। সেটা কি সফল হয়েছিল? না, ওটা কিছুদিনের জন্য সফল হয়েছিল, পরে ওটা আবার দিকুরা সেখানে ঢুকে পড়লো, তো সেগুলো কোনো কার্যকরিতা রইল। তো একটা যেটা এখনো পর্যন্ত জারি আছে বা ছিল, যে সাঁওতালদের জমি অন্য কেউ নিতে পারবে না, যেটা ছোটনাগপুর এটা এখনো পর্যন্ত লাগু আছে। বাকি আইনগুলো যদিও আছে, কিছু কিছু খর্ব হয়েছে এবং কিছু কিছু জীবিত আছে, কিছু কিছু ভোগ করছি।